আপনি কি কখনো অনুভব করেছেন যে ভয়, দ্বিধা আর অন্যের কথা শুনে নিজের স্বপ্ন চেনা যায় না? ডেল কার্নেগি বলেছেন, আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তিনি নন, বরং তিনি নিজেই নিজের ভয় ও নিজের অপূর্ণতার সঙ্গে লড়াই করা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সেই ভয়কে জয় করা যায়, কিভাবে নিজের আত্মবিশ্বাস গড়ে তোলা যায়, আর কিভাবে একটি নগর খুঁজে পাওয়া যায় বাড়ির কাছেই, মনের ভেতরেই। আপনার মন আপনার সবচেয়ে বড় শক্তি। মানুষ অনেক সময় বাইরের অবস্থা দেখে হেরে যায়, কিন্তু কার্নেগি বলেছেন সবচেয়ে বড় জয় হলো যদি আপনি নিজের চিন্তা, ভয়, স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারেন। আত্মবিশ্বাস বাড়ানো যায় চেষ্টা, অভ্যাস আর সিদ্ধান্তের মাধ্যমে। আপনার ভয় কমাতে, আত্মবিশ্বাস বাড়াতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ধাপে ধাপে আগাতে হবে। ভালোবাসা এবং মর্যাদার প্রয়োজন আমজনতার কাছে। মানুষ সবাই চায় তার গুরুত্ব অনুভব করতে। আপনি যদি কাউকে শ্রদ্ধা দেখান, যদি অনুভূতি প্রকাশ করেন, তাহলে সম্পর্ক গড়ে উঠবে। অভিনব কাজ করুন, বদলি তৈরি করুন নিজের থেকে। শুধু কথাই নয়, কাজের মধ্য দিয়ে বদলাতে হয়। নিজের ভুল মানতে হয়, অন্যের প্রতি সহানুভূতি হতে হবে, উদার ও ইতিবাচক হতে হবে। অপর্যাপ্ত পরিস্থিতিতেও কেবল কমপ্লেইন না করে সুযোগ খুঁজে নেওয়া। জীবন সবসময় সহজ হবে না, বাধা আসবে, অবমাননা ও দোষারোপ হতে পারে, কিন্তু কার্নেগি বলেছেন এইসব থেকে উঠে দাঁড়াতে কি করা যেতে পারে সেই দিক মনোযোগ দিলে বদল আসবে। চলুন ভিডিওটা শেষ করি। আমেরিকার একজন বিখ্যাত মোটিভেশনাল চিন্তাবিদ ও লেখক ডেল কার্নেগি। তার লেখা বাড়ির কাছে আরশিনগর, দক্ষিণ ক্যারোলিনা থেকে এক মহিলা আমাকে একটি চিঠি লিখে তার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা জানিয়েছেন। আত্মগৌরবের অভাব কিভাবে মানুষের জীবনকে ব্যথা তুলো ও বিফল করে তোলে তা দেখাবার জন্য, এবং আত্মবিশ্বাসের জোর যে কত প্রয়োজন সেই বিফল মানুষকে আবার সফলতার লক্ষ্যে পৌঁছে দিতে পারে তা জানাবার জন্য এই চিঠির কিছু অংশবিশেষ তুলে ধরা হলো। ছোট থেকে আমি লাজুক ও মুখচোর। মা আমাকে সর্বদা নিজের মতো করে বুঝিয়েছিল যে সুন্দর পোশাক পরে সাজসজ্জা করা ঠিক নয়, তা মানুষকে বোকা ও অহংকারী করে তোলে। তাই আমি সাজতাম না, কোনো পার্টিতেও যেতে চাইতাম না, মুখচোরা স্বভাবের জন্য। একাধারে এবং হীনমনতার জন্য নিজের মধ্যে গুটিয়ে গেলাম। কেমন যেন মেরে স্যাঁতসেঁতে বিরক্তিকর হয়ে উঠল আমার অস্তিত্ব। আমার বিয়ে হলো, আমার স্বভাব বদলালো না। আমার ননদেরা যথেষ্ট আলোকপ্রাপ্ত আধুনিকা, তাদের পাশে নিজেকে ভীষণ বিবর্ণ লাগত। আমার মনে ভয় এলো, এবার আমার স্বামীও আমাকে করুণা করবে, বিরক্ত হবে। আমি যত তাদের সঙ্গে মিলেমিশে চলতে চাইলাম, ততই যেন খাপ খাইতে না পেরে দূরে সরে আসতে লাগলাম। নিজের সীমিত গণ্ডিতেই আমি আবদ্ধ থাকলাম। কখনো ভীষণ আবেগে আমাকে নাড়া দিত, কখনো থাকতাম চুপ করে। দিনগুলো বিশ্রী নিরানন্দতায় কাটতে লাগলো। নিজের অস্তিত্ব এবার আমার কাছে অর্থহীন হয়ে গেল। আমি আত্মঘাতী হবার চিন্তা করলাম। কেমন একটি নিরাপরাধ মেয়ের জীবন এমন বিষাদে ভরে গেল জানেন, স্রেফ আত্মবিশ্বাস আর আত্ম অনুসন্ধানের অভাবে। কারণ মেয়েটি নিজের সত্তাকে সবচেয়ে বড় বলে তখনও বুঝতে পারেনি। এবার আর একটি অংশ তুলে ধরছি। তিনি আরও লিখেছেন, একটি কথা আমার জীবনে ধারা বদলে গেল। আমার শাশুড়ি মায়ের একটি কথা। তিনি বললেন, যা ঘটে গেছে তাকে নিয়ে না ভেবে যে দিনগুলো সামনে আছে তাকে নিয়ে সারা জীবন যত্নের সঙ্গে ব্যবহার করেছেন ছেলেদের মানুষ করতে গিয়ে। তিনি নিজের আত্মশক্তির মূল্য যেমন বুঝতেন, তেমনি তার সন্তানদের বোঝাতেন। এভাবে তাদের চরিত্র গঠনে তিনি সাহায্য করেছিলেন এবং সফল হয়েছিলেন। নিজের সত্তার উপর তার সুগভীর শ্রদ্ধা তিনি বাঁচিয়ে রেখেছেন। আমার শাশুড়ির ওই কথাগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিল। নিজেকে নিয়ে সেই থেকে আমি ভাবতে শুরু করলাম, নিজের ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করলাম। শুরু হলো আমার আত্মসমীক্ষা। আমি বন্ধু খুঁজতে শুরু করলাম, সামাজিক হতে চাইলাম, ছোট সংগঠনে যোগ দিলাম। ভয় কেটে গেল, আমার চরিত্রে ফিরে এলো চমৎকার সাবলীলতা। ছেলেমেয়েদের মধ্যে সেই সুপ্রতিভ আত্মবিশ্বাস সঞ্চারিত করলাম। আমি আত্মপ্রলম্বিত আলোয় বুঝলাম, যা ঘটে গেছে তার জন্য দুঃখ না করে ভবিষ্যৎকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। দেখলেন তো কিভাবে মেয়েটি নিজের জীবন খুঁজে পেল। আসলে গভীর আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত মেয়েটিকে মৃত্যুর চিন্তা থেকে জীবনে আলোয় আলোকিত করলো। আত্ম অন্বেষণ পৌঁছে দিল জীবনের সফলতার শীর্ষে। এবার বলছি আমার আরেকটি অভিজ্ঞতার কথা। ডক্টর জিভাগো এবং ফলহোম দি বেলটোলস এর সুবিখ্যাত পরিচালকেরও একটা বিশেষ সমস্যা ছিল। তিনি নিজেই এই ছবি জগতে আসার আগে ছিলেন একজন ব্যবসায়ী। তখন তার একমাত্র লক্ষ্য ছিল বিক্রয়ের পরিমাণ বাড়ানো। কিন্তু বাণিজ্য আর অভিনয় শিল্প এক নয়। এখানে চটজলদি একজনকে পাখি পরানো যায় না, তার কিছু প্রতিভা থাকা অবশ্যই দরকার। কিন্তু বেশি তাড়াতাড়ি কাজ পাবার তাড়নায় তিনি নবগতদের বেশি উৎসাহ দিতেন। ফলে অভিনয় কিছু না জেনেও পরিচালকের উৎসাহে তারা নিজেদের দ্বিতীয় গ্রেডটা গার্ব ভাবতে শুরু করে দিত।
আর ওইসব আত্মসারহীন অভিনেতাদের আত্মম্ভীরতার তিতো বিরক্ত হয়ে শেষ পর্যন্ত পরিচালক বুঝতে পারলেন মানুষকে দিয়ে বাদরের অভিনয় করানো বা তোতা পাখির মতো বলি শেখানো যাবে না। তিনি বুঝলেন নিষ্ঠাহীন প্রতিভাহীন মানুষ যা নয় তা ভান করে, সুতরাং তাদের বাহবা না দিয়ে বিদায় দেয়াই সঠিক সিদ্ধান্ত। দেখলেন তো আত্মসমীক্ষা, অন্বেষণ শেষ পর্যন্ত বিখ্যাত পরিচালকটিকেও সঠিক মানুষ চিনতে সহায়তা করলো কিভাবে। একজন বিখ্যাত চিকিৎসকও এ সম্পর্কে একটি দারুণ মন্তব্য করেছেন, নিজেকে অন্বেষণ করার পদ্ধতিটি ইতিহাসের মতোই প্রাচীন আর মানব জীবনের মতোই সর্বজনীন। এবার একটি সমস্যার কথা শুনুন। যে ব্যক্তি নিজেকে নিঃসঙ্গ ভাবতে বাধ্য হয় তার চেয়ে বড় দুর্ভাগ্য আর হয় না। এবং মনস্তাত্ত্বিকের জটিলতার জন্য অ্যাঞ্জেলা প্যাটরি প্রমুখ লেখকেরা তাদের বিভিন্ন রচনায় প্রকাশ করেছেন। এই বোধ মানুষকে কমজয়ী করে, হতাশ করে ও অসফল করে। এই হতাশাকেও জয় করা যায় সঠিক বন্ধুত্বের আন্তরিক পরামর্শে। এবার একটি ঘটনা বলি শুনুন। এক ডক্টরের একটা মেয়ে ছিল, পেশায় ছিল সে গায়িকা। সে দেখতে ভালো ছিল না, দাঁত উঁচু, পুরু ঠোঁটের জন্য তার মধ্যে একটা হীনমন্যতা ভাব ছিল। তাই প্রথম দিকে সে হোটেলে নাইট ক্লাবে গাইতে এসে হাত দিয়ে তার উঁচু দাঁতকে ঢেকে রাখতে চাইতো। তার এই নিজের ত্রুটিকে ঢেকে রাখার প্রয়াসকে নিয়ে সবাই ভীষণ ঠাট্টা করত। অথচ তার গানের কণ্ঠ ছিল খুব মিষ্টি, তাও সে সফল হতে পারছিল না। সকলের উপেক্ষা, তামাশা, নিজের আত্মবিশ্বাস, জোর সব হারিয়ে ফেলে বড় বেশি হতাশ হয়ে পড়েছিল। এই হতাশা চিন্তার মধ্য দিয়ে একজন ভক্তকে সে পেল, যে সহানুভূতির সঙ্গে তার ভুলটা তাকে ধরিয়ে দিল। সে তার বলল, নিজের দৈহিক ত্রুটিকে ভুলে গিয়ে তার উচিত তার প্রতিভাকে কাজে লাগানো, আত্মশক্তিকে প্রতিষ্ঠা করা। মেয়েটা এবার তার মুখ খোলা রেখে আন্তরিক নিষ্ঠায় তার সুরেলা কণ্ঠে গান গাইতে শুরু করলো। কালক্রমে দর্শক সাধারণ তার অপূর্ণ সুরের মায়ায় আপ্লুত হয়ে গেল। মেয়েটি জনসাধারণের মন জয় করে জনপ্রিয় গায়িকা হয়ে উঠল। দেখা গেল মানসিক শক্তি, জোর এবং বন্ধুর স্নেহ পরামর্শে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে। কিন্তু সবসময় তা করে না বলেই সব মানুষ সফল হয় না। প্রখ্যাত মনোবিশ্লেষক জোসেফ এওয়ার্থ বলেন যে মানুষ তার সুপ্ত মানসিক শক্তির শতকরা 10 ভাগ মাত্র উন্মোচিত করতে পারে। অর্থাৎ সে যা করতে পারে তার অনেকখানি করা হয়ে ওঠে না। অর্থাৎ আমরা যেন অর্ধেক মাত্র জেগে আছি। আমাদের দৈহিক ও মানসিক শক্তির সবটাই থাকে সুপ্ত। সেই প্রচণ্ড শক্তিকে জাগানো যথেষ্ট কঠিন, তবুও জাগ্রত করা দরকার। আসুন আমরা জেগে উঠি, এখন থেকে যেন একটুও সময় নষ্ট না হয়। মনে রাখবেন, আপনি হলেন এই পৃথিবীর একমাত্র মূল্যবান সৃষ্টি। আপনার জীবনের শুরু থেকে আজ অবধি ঠিক আপনার মতো আর কেউ কখনো আবির্ভূত হয়নি, ভবিষ্যতেও আর কেউ আসবে না। এই বোধই হবে আপনার শক্তি। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। আপনার জানা দরকার অবশ্যই যে বংশানুক্রমে আধুনিক বিজ্ঞান যে এই অত্যাশ্চর্য আবিষ্কার করেছে যে আপনি হলেন 48টি ক্রোমোজোমের সমন্বয়ে গঠিত জীবন। এর 24টি এসেছে আপনার বাবার কাছ থেকে, আর বাকি 24টি এসেছে আপনার মায়ের কাছ থেকে। আপনি যা কিছু উত্তরাধিকার সূত্রে বহন করছেন তাই এই 48টি ক্রোমোজোমের মধ্যেই নিহিত আছে। এবার এই 48টি ক্রোমোজোমের মধ্যে রয়েছে হাজার হাজার জিন। এই জিনের এক আশ্চর্য ক্ষমতা আছে। কোনো কোনো ক্ষেত্রে একটিমাত্র জিন একজন মানুষের সমগ্র জীবনধারা বদলে দিতে পারে। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের জীবন সৃষ্টি এক অত্যাশ্চর্য আবিষ্কার। আপনার বাবা মায়ের মিলনের ফলে আপনার জন্ম, তা কিন্তু 3 লক্ষ বিলিয়নে মাত্র একবার। এই 3 লক্ষ বিলিয়নে প্রত্যেকটি যাদের জন্ম হতে পারত সেই মানুষের স্বভাব হতে পারত আপনার থেকে একদম আলাদা। ভীষণ অবাক করা ব্যাপার, তাই নয় কি? মজার কথা হচ্ছে এটা কোনো খেয়ালি কল্পনা নয়, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। একটি ত্রুটি, অসম্পূর্ণতা, যোগ্যতা, বিশেষত্ব সম্পর্কে মানুষ যদি যথার্থ অবহিত না হয় তাহলে তার দ্বারা কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতে পারে না। সে শুধু অপরকে অনুকরণ করতে গিয়ে নিজের সৃষ্টিকে তালগোল পাকিয়ে নষ্ট করে ফেলে। এই কথাটা আমাকে অনেক ঠকে শিখতে হয়েছে। ঘটনাটা বলছি, আমি গ্রামের ছেলের চিন্তায়, অভ্যাসে, ব্যবহারে স্বাভাবিকভাবে রয়েছে গ্রাম্যতা। অথচ শহরে এসে আমি আমার স্বপ্ন সফল করতে চাইলাম, অর্থাৎ অভিনেতা হতে চাইলাম শহরের প্রতিষ্ঠিত নামকরা অভিনেতাদের মতো। তখন আমার মনে হতো সহজে নাম কেনার উজ্জ্বলতম পথ অভিনয় জীবন। ভর্তি হলাম আমেরিকায় ইনস্টিটিউট অব ভিজুয়াল আর্টিকে। মন দিয়ে পড়তে লাগলাম পল রজার্স, ওয়াল্টার হামডেন, গ্রেট গার্বের মতো কিংবদন্তি নায়কদের জীবনী। প্রচণ্ড উৎসাহে ভাবতাম কেন যে হাজার হাজার মানুষ অভিনেতা হবার চেষ্টা করে না। অর্থাৎ আমার মনে হয়েছিল যে কেউ ইচ্ছা করলেই এই জগতে নাম করতে পারে। আমি ওই সুবিখ্যাত অভিনেতাত্রয়ের শ্রেষ্ঠ গুণগুলো অনুসরণ ও অনুকরণ করার চেষ্টায় মেতে উঠলাম।
জীবনের অনেকগুলো বছর শুধু অন্যের অনুকরণের কাজে বাজে খরচ করে ফেললাম। আমার গ্রাম্য মোটা মাথায় ওইসব অনুকরণ ঢুকবে কি আদেও? আমার অভিনেতা হবার স্বাদ অপূর্ণ রয়ে গেল। আমি হতাশ হলাম। এবার ভাবলাম লিখব। আমি যখন আমার নিজস্ব ভাবনায় লিখতে শুরু করলাম, সেই দিনগুলো সমাধিত হলো। এমন সব বই লিখতে শুরু করলাম যা বিশ্ব দরবারে শ্রেষ্ঠতা পেতে পারে। কিন্তু অনুসরণ ও অনুকরণের পোকা ছিল আমার মাথায়। তাই একালের সফল লেখকদের চিন্তাভাবনা ধার করে লিখতে চাইলাম। ফল হলো উল্টা। লেখা হয়ে গেল জগা খিচুড়ি, যা কারোর কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার সন্দেহ হলো। অবশেষে সম্মিত ফিরল আমার। বুঝলাম অন্যের চিন্তাধারা আমার কলমে এসে তালগোল পাখিয়ে দুর্বোধ্য হয়ে গেছে এমনই, যা কোনো প্রকাশকই গ্রহণ করবে না। আমি 1 বছরের পণ্ডছরম বাজে কাগজের ঝুড়িতে নিক্ষেপ করে শুরু করলাম নতুন করে। বিবেক বলল, তুমি ডেল কার্নেগি, তোমার নিজস্ব ত্রুটি অসম্পূর্ণতা আছে। তুমি তো অন্য কারোর ভূমিকায় সফল হতে পারবা না। 5 মিশালি বই লেখার পরিকল্পনা ছেড়ে দিয়ে নিজস্ব চিন্তাভাবনাই শুরু করলাম এবং অচিরে আমার নিজস্ব অভিজ্ঞতায় জনসংযোগের উপর লিখে ফেললাম। আমার মনে হলো এতদিনে আমি আমার কথা সকলের কাছে পৌঁছে দিতে পেরেছি। এ সম্পর্কে আমার অক্সফোর্ড অধ্যাপক স্যার ওয়াল্টার রালফের কথা মনে পড়ে গেল। উনি মন্তব্য করেছিলেন, শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা যেতে পারে এমন বই তো আমি লিখতে পারি না, তবে আমি আমার মতো বই লিখেছি। নিজেকে খুঁজুন, মনে করুন ইরডিন মার্নিলের সেই অমূল্য উপদেশ যা তিনি দিয়েছিলেন জর্জ গেরেজ উইনকে। যখন বার্লিন আর গেরেজ উইনের সঙ্গে প্রথম দেখা হয়, তখন বার্লিন ছিলেন বিখ্যাত মানুষ, আর গেরেজ উইনের টিম প্যামালোতে সপ্তাহে $35 বিনিময়ে গান লেখা কঠিন সংগ্রামরত এক যুবক। গেরেজ উইনের ক্ষমতায় আবির্ভূত বার্লিন তাকে নিজস্ব সঙ্গীত বিভাগে সম্পাদক করে দেন। মাইনে দেন প্রায় 3 গুণ। তারপর বলেন, 2 নম্বর বার্লিন করো না, চেষ্টা করলে একদিন তুমি প্রথম শ্রেণীর গেরেজ উইন হতে পারবা। বার্লিনের সেই মন্তব্য গেরেজ উইনের সুপ্ত প্রতিভাবে জাগিয়ে দিতে সমর্থ হয়েছিল। গেরেজ উইন নিজেকে নিজের মতো পরিচালিত করে কালক্রমে হয়েছিল আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, গীতিকার। অর্থাৎ গেরেজ উইন নিজেকে খুঁজে পেয়েছিল। এবার আমি সমস্যা থেকে কিভাবে মানসিক ক্ষমতা মুক্তি দিতে পারে, কোন সে শক্তি যা শান্তি দিতে মানুষকে, এই পৃথিবীর সকল বিখ্যাত মানুষের উপলব্ধি সত্যবোধ থেকে বিবৃত করছি এই অধ্যায়ে। চার্লি চ্যাপলিন, উইল রজার্স, মেরি মার্গারেট মাকব্রাইড, জিনে আউটি প্রমুখ বহু মানুষের অভিজ্ঞতা এই কথা প্রমাণ করে যে আত্ম অনুসন্ধান সবচেয়ে বড় উপায়ে জীবনে সফল হতে গেছে। চার্লি চ্যাপলিন, যিনি তার অভিনয় ও পরিচালনায় সিনেমা জগতে আলোড়ন তুলেছিলেন, জয় করেছিলেন পৃথিবীর লক্ষ কোটি মানুষের মন। তিনি যখন রূপালী পর্দায় প্রথম পায়ের ছাপ রাখেন, তখন পরিচালক তাকে সেকালের এক বিখ্যাত জার্মানি কৌতুক শিল্পীকে অনুকরণ করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু চার্লিশ অনুকরণে বিশ্বাসী ছিলেন না, তার আত্মশক্তি ছিল প্রখর। তাই তিনি নিজের মতো করে চলতে থাকেন এবং পরিণত হয় আজকের চার্লিতে। বব হোপোরোর অভিজ্ঞতাও এমন। বহু বছর অন্যের অনুকরণ করে তিনি হঠাৎ উপলব্ধি করেন নিজের মতো করে চলাটাই সফলতার পথ। মেরি মার্গারেট নিউ ইয়র্কের সবচেয়ে বড় বেতার শিল্পী হবার আগে বহু বছর এক আইরিশ অভিনেত্রীকে অনুসরণ করে বিফল হন। জিনে আউটি তার টেক্সাস ভাষা ত্যাগ করে শহরের পোশাক পরে নিজেকে নিউ ইয়র্কবাসী বলে জাহির করতে গিয়ে সকলের কাছে হাস্যাস্পদ হয়েছিল। অবশেষে আত্ম উপলব্ধি তাকে সঠিক পথ দেখায়। তিনি নিজে যেমন তেমন পোশাক অর্থাৎ গ্রাম্য কাউবয়ের পোশাকে সহজ মেঠো গান গেয়ে পৃথিবীর জনপ্রিয় হয়েছিলেন। উপরের আলোচিত সমস্ত বিখ্যাত মানুষই কিন্তু বুঝিয়েছিলেন যার যার নিজের নিজের ক্ষেত্রে তারা সকলেই এক এবং এক সম্পূর্ণ একক এক সংঘ। আপনাকে মনে রাখতে হবে যে আপনি এই পৃথিবীতে এক এবং আপনি একাই একটি পূর্ণাঙ্গ সংঘ আপনার সকর্মক্ষেত্রে জীবন পথে। প্রকৃতি আপনাকে যে শক্তি দান করেছে তা সম্পূর্ণ সদ্ব্যবহার করুন। নিজের ক্ষমতার বাইরে কখনো পা রাখবেন না। আপনাকে আপনার পরিবেশ, আপনার বংশ পরিচয় যা দিয়েছে তা নিয়ে তৃপ্ত হন। অন্যের অন্ধ অনুকরণ করে নিজের সত্তাকে ছোট করবেন না। কবি ডগলাসের একটা চমৎকার কবিতা শুনুন। কত সহজ সরল ভাষায় তিনি গভীর উপলব্ধি প্রকাশে কবিতায় রয়েছে। যদি হতে নাই পারো বড় পাইল, উপত্যকায় হও ছোট গাছ, তাও যদি না পারো তো হয়ে যাও সবুজ নরম কোনো ঝোপঝাড়। মন্দ কি যদি হও দুর্বা, বৃক্ষের থেকে কত দুর্বা, তুমি তো তুমিই আছো তোমাতেই, লজ্জা কি সাহস তো দুর্বার।
নাইবা ফুটলে হয়ে পদ্ম, না হয় ফুটলে বনফুলটি। কি লাভ সজ্জা ধরে ছন্দ, প্রকৃতির কানে দোলে দুলটি। সবাই গায়ক যদি হতে চাও, নীরব শ্রোতাটি হবে কে তবে? সেই ভালো হয়ে যাও, যার যার মতো হয়ে যাও, সে হওয়াতেই ব্যথা নেই জানবে। বড় বেশি বড় হতে যদি লাজ, হয়ে যাও ছোট এক ছালতে। সূর্যের খরতাপ নাই হও, তার মতো শিখো জ্বলতে। আবার বলছি, অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজের পথে চলুন, নিজেকে জানুন, নিজেকে খুঁজুন। পরবর্তী ভিডিওতে থাকবে দুশ্চিন্তা ও ক্লান্তি দূর করার 4টি অনুশীলন। পরবর্তী পার্ট দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।